জানা গল্প অজানা কণ্ঠে শুনে দেখুন। আজ আমাদের বিশেষ নিবেদন সত্যজিৎ রায়ের লেখা বাদুড় বিভীষিকা। গল্প পাঠে অরিজিৎ এবং অনির্বাণ। শুরু হচ্ছে বাদুড় বিভীষিকা। বাদুড় জিনিসটা আমার মোটেই ধাতে সয় না। আমার ভবানীপুরের ফ্ল্যাটের ঘরে মাঝে মাঝে যখন সন্ধ্যের দিকে জানলার গড়াত দিয়ে নিঃশব্দে এক একটা চামচিকে ঢুকে পড়ে, তখন বাধ্য হই আমাকে কাজ বন্ধ করে দিতে হয়। বিশেষত গ্রীষ্মকালে যখন পাখা ঘোরে, তখন যদি চামচিকে ঢুকে মাথার উপরেই বাই বাই করে ঘুরতে থাকে আর খালি মনে হয় এই বুঝি ব্লেডের সঙ্গে ধাক্কা লেগে মাটিতে পড়ে ছটফট শুরু করবে, তখন যেন আমি একেবারে দিশেহারা বোধ করি। প্রায় ঘর থেকে বেরিয়ে যেতে হয়। আর আমার চাকর বিনোদকে বলি, ওটাকে তাড়াবার যা হোক একটা ব্যবস্থা করো। একবার তো বিনোদ আমার ব্যাডমিন্টন র্যাকেটের এক বাড়িতে একটা চামচিকে মেরেই ফেললো। সত্যি বলতে কি, কেবলমাত্র যে অস্বস্তি হয় তা নয়, তার সঙ্গে যেন একটা আতঙ্কের ভাবও মেশানো থাকে। ওই বাদুড়ের চেহারাই আমার বরদাস্ত হয় না। না পাখি না জানোয়ার, তার উপর ওই যে মাথা নিচু করে পা দিয়ে গাছের ডাল আঁকড়িয়ে ঝুলে থাকা, উফ! এইসব মিলিয়ে মনে হয় বাদুড় জীবটার অস্তিত্ব না থাকলেই বোধহয় ভালো হতো। কলকাতায় আমার ঘরে চামচিকে এতবার ঢুকেছে যে আমার তো এক এক সময় মনে হয় আমার উপর বুঝি জানোয়ারটার একটা পক্ষপাতিত্ব রয়েছে। কিন্তু তাই বলে এটা ভাবতে পারিনি যে শিউরিতে এসে আমার বাসস্থানটিতে ঢুকে ঘরের কড়িকাঠের দিকে চেয়েই দেখবো সেখানেও একটি বাদুড় ঝোলায়মান। এ যে রীতিমতো বাড়াবাড়ি। ওটিকে বিদায় না করতে পারলে তো আমার এই ঘরে থাকা চলবে না। এই বাড়িটার খোঁজ পাই আমার বাবার বন্ধু তিনকড়ি কাকার কাছ থেকে। এককালে ইনি শিউরিতে ডাক্তারি করতেন, এখন রিটায়ার করে কলকাতায় আছেন। বলা বাহুল্য, শিউরিতে এর অনেক জানাশোনা আছে। তাই আমার যখন দিন সাতেকের জন্য শিউরিতে যাবার প্রয়োজন হলো, আমি তিনকড়ির কাকার কাছেই গেলাম। তিনি শুনে বললেন, শিউরি? শিউরি কেন? কি করা হবে সেখানে? আমি বললাম যে বাংলাদেশের প্রাচীন পোড়াইটের মন্দিরগুলো সম্বন্ধে আমি গবেষণা করছি। একটা বই লেখার ইচ্ছা আছে। এমন সুন্দর সব মন্দির চারিদিকে ছড়িয়ে আছে, অথচ সেই নিয়ে কেউ আজ অব্দি একটা প্রামাণ্য বই লেখেনি। তুমি তো আবার আর্টিস্ট, তোমার বুঝি ওই দিকে শখ? তা বেশ বেশ। শুধু শিউরি কেন, ওরম মন্দির তো বীরভূমের অনেক জায়গাতেই রয়েছে। সুরুল, হেতমপুর, দুবরাজপুর, ফুলবেড়া, বীরসিংহপুর, এসব জায়গাতেই তো ভালো ভালো মন্দির আছে। তবে সেসব কি এতই ভালো যে তা নিয়ে বই লেখা যায়? যাই হোক, তিনকড়ি কাকা একটা বাড়ির সন্ধান দিয়ে দিলেন আমায়। পুরনো বাড়িতে তোমার থাকতে আপত্তি নেই তো? আমার এক পেশেন্ট থাকতো বাড়িতে, যখন কলকাতায় চলে এসেছে। তবে যদ্দূর জানি রোয়ান গোছের এক লোক সেখানে দেখাশোনা করে। বেশ বড় বাড়ি, তোমার কোনো অসুবিধা হবে না। পয়সা করিও লাগবে না, কারণ পেশেন্টটিকে আমি একবার জমের হাত থেকে ছিনিয়ে নিয়ে এসেছিলাম। তিনবার। দিন সাতেকের জন্য তার বাড়ির একটা ঘরে আমার একজন গেস্ট থাকবে। আমি অমন অনুরোধ করলে সে খুশি হয়ে রাজি হবে। হলোও তাই। কিন্তু সাইকেল রিক্সা করে স্টেশন থেকে মালপত্র নিয়ে বাড়িটায় পৌঁছে ঘরে ঢুকেই দেখি বাদুড়। বাড়ির তত্ত্বাবধায়ক বৃদ্ধ দারোয়ান গোছের লোকটিকে হাঁক দিলাম, কি নাম হে তোমার? আগে মধুসূদন। বেশ, তা মধুসূদন, ওই বাদুড় বাবাজি কি বরাবরই এই ঘরেই বসবাস করেন, না আজ আমাকে অভ্যর্থনা করতে এসেছেন? মধুসূদন কড়িকাঠের দিকে মাথা চুলকিয়ে বলল, আগে তা তো খেয়াল করিনি বাবু, এ ঘরটা তো বন্ধই থাকে, আজ আপনি আসবেন বলে খোলা হইয়েছে। কিন্তু ইনি থাকলে তো আবার আমার থাকা মুশকিল। ও আপনি কিছু ভাববেন না বাবু, ও সন্ধে হলে আপনিই চলে যাবে। তা না হয় গেল, কিন্তু কাল যেন আবার ফিরে না আসে,
তার একটা ব্যবস্থা হবে কি? আর আসবে না। আর কি আসে? এ তো আর বাসা বাঁধেনি যে আসবে। রাত্রিরে কোন সময় ফস করে ঢুকে পড়িছে। দিনের বেলা তো চোখে দেখতে পায় না, তাই বেরুতে পারিনি। যাই হোক, চা ঠা খেয়ে বাড়ির সামনের বারান্দাটায় একটা পুরনো বেতের চেয়ারে বসলাম। বাড়িটা শহরের এক প্রান্তে। সামনের উত্তর দিকে কার যেন মস্ত আম বাগান। গুড়ির ফাঁক দিয়ে দূরে দিগন্ত বিস্তৃত ধান ক্ষেত দেখা যায়। পশ্চিম দিকে একটা বাঁশঝাড়ের উপর দিয়ে একটা গির্জার চূড়ো দেখা যায়। সিউড়ির এটি একটি বিখ্যাত প্রাচীন গির্জা। রোদটা পড়লে একটু ওদিকটায় ঘুরে আসবো বলে স্থির করে রাখলাম। কাল থেকে আবার কাজ শুরু করব। খোঁজ নিয়ে জেনেছি সিউড়ি এবং তার আশেপাশে 20-25 মাইলের মধ্যে অন্তত খান 30 পোড়াইটের মন্দির আছে। আমার সঙ্গে ক্যামেরা আছে এবং অপর্যাপ্ত ফিল্ম। এইসব মন্দিরের গায়ের প্রতিটি কারুকার্যের ছবি তুলে ফেলতে হবে। ইটের আয়ু আর কতদিন! এসব নষ্ট হয়ে গেলে বাংলাদেশ তার এক অমূল্য সম্পদ হারাবে। আমার রিস্টওয়াচের দিকে চেয়ে দেখি 5:30। গির্জার পেছনে সূর্য অদৃশ্য হলো। আমি আর ভেঙে চেয়ার ছেড়ে উঠে সবে বারান্দার সিঁড়ির দিকে পা বাড়িয়েছি, এমন সময় কান ঘেঁষে শন শন করে কি যেন একটা উড়ে আমবনের দিকে উড়ে চলে গেল। শোবার ঘরে ঢুকে কড়িকাঠের দিকে চেয়ে দেখি বাদুরটা নেই। যাক, বাঁচা গেল। সন্ধেটা অন্তত নির্বিঘ্নে কাটবে। হয়তোবা আমার লেখার কাজও কিছুটা এগিয়ে যেতে পারে। বর্ধমান, বাঁকুড়া আর 24 পরগনার মন্দিরগুলো এর আগেই দেখা হয়ে গিয়েছিল। সেগুলো সম্পর্কে লেখার কাজটা এই সিউড়িতে থাকতে থাকতেই আরম্ভ করবো ভেবেছিলাম। রোদটা পড়তে আমার টর্চটা হাতে নিয়ে গির্জার দিকটায় বেরিয়ে পড়লাম। বীরভূমের লাল মাটি, অসমতল জমি, তাল আর খেজুর গাছের সারি, এ সবই আমার বড় ভালো লাগে। তবে সিউড়িতে আমার এই প্রথম আসা। প্রাকৃতিক দৃশ্য উপভোগ করার উদ্দেশ্যে যদিও আসিনি, তবুও এই সন্ধেটায় লাল গির্জার আশপাশটা ভারী মনোরম লাগলো। হাঁটতে হাঁটতে গির্জা ছাড়িয়ে পশ্চিম দিকে আরো খানিকটা পথ এগিয়ে গেলাম। সামনে দেখলাম খানিকটা জায়গা রেলিং দিয়ে ঘেরা। দূর থেকে কারো বাগান বলে মনে হয়। একটা লোহার গেটও রয়েছে বলে মনে হয়। আরো খানিকটা এগিয়ে গিয়ে বুঝলাম বাগান নয়, গোরস্থান। খান 30 খ্রিস্টানদের কবর রয়েছে গোরস্থানটায়। কোনটির উপর কারুকার্য করা পাথর বা ইটের স্তম্ভ, আবার কোনোটিতে মাটিতে শোয়ানো পাথরের ফলক। এগুলো যে খুবই পুরনো তাতে কোনো সন্দেহ নেই। স্তম্ভগুলিতে ফাটল ধরেছে, আবার ফাটলের মধ্যে এক একটাতে অশ্বত্থের চারা গজিয়েছে। গেটটা খোলাই ছিল। ভিতরে ঢুকে ফলকের উপর অস্পষ্ট লেখাগুলো পড়তে চেষ্টা করলাম। একটায় দেখলাম সন 1993, আরেকটায় 1988। সবই সাহেবদের কবর। ইংরেজ রাজত্বে গোড়ার যুগে ভারতবর্ষে এসে নানান মহামারীর প্রকোপে অধিকাংশেরই অল্প বয়সেই মৃত্যু হয়েছে। একটা ফলকে লেখাটা একটু স্পষ্ট আছে দেখে আমার টর্চ জ্বালিয়ে ঝুঁকে সেটা পড়তে যাব, এমন সময় আমার পেছনেই যেন একটা পায়ের শব্দ পেলাম। ঘুরে দেখি একটি মাঝবয়সী বেঁটে গোছের লোক হাত 10 দূরে দাঁড়িয়ে আমারই দিকে হাসি হাসি মুখ করে চেয়ে আছে। লোকটার পরনে একটা কালো আলপোকার কোট, একটা ছাই রঙের পেন্টুলুন আর হাতে একটা তালি দেওয়া ছাতা। আমবাগানটা পাশ কাটিয়ে বাড়ির কাছাকাছি পৌঁছতে ভদ্রলোক হঠাৎ বললেন, আপনার সঙ্গে আলাপ করে বিশেষ আনন্দিত হলুম। আছেন তো কদিন? বললুম, হ্যাঁ, ওই দিন 7। বেশ বেশ, তাহলে তো দেখা হবেই। তারপর গোরস্থানটার দিকটায় আঙ্গুল দেখিয়ে বললেন, সন্ধ্যের দিকটায় ওই ওই দিকটায় পানে এলেই আমার দেখা পাবেন। আমার বাপ পিতামহের কবর ওখানেই আছে। কাল আসবেন, দেখিয়ে দেব। আপনি বাদুর জিনিসটা বিশেষ পছন্দ করেন না, তাই না? ভদ্রলোকের কথায় চমকে উঠলুম। এটা সে জানলো কি করে?
আমার বিস্ময় দেখে ভদ্রলোক হেসে বললেন, ভাবছেন কি করে জানলুম? খুবই সোজা। আপনি যখন আপনার বাড়ির দারোয়ানটিকে আপনার ঘরের বাদুরটিকে তাড়িয়ে দেবার কথা বলছিলেন, তখন আমি কাছাকাছি ছিলুম। ও তাই বলুন। ভদ্রলোক এইবার আমাকে নমস্কার করলেন। আগে আমার নাম জগদীশ পার্সিবাল মুখার্জি। আমাদের 4 পুরুষের বাস এই সিউড়িতে। খ্রিস্টান তো, তাই সন্ধ্যের দিকটা মাঝে গির্জার গোরস্থানে আশেপাশে ঘুরে বেড়াতে বেশ ভালো লাগে। অন্ধকার বাড়ছে দেখে আস্তে আস্তে বাড়ির দিকে পা ফেরালুম। ভদ্রলোক আমার সঙ্গ নিলেন। কেমন যেন লাগছিল লোকটিকে। এমনিতে নিরীহ বলেই মনে হয়, কিন্তু গলার স্বরটা যেন কেমন কেমন মিহি, অথচ রীতিমতো কর্কশ। আর গায়ে পড়ে যেসব লোক আলাপ করে তাদের আমার এমনিতেই ভালো লাগে না। টর্চের বোতাম টিপে দেখি সেটা জ্বলছে না। মনে পড়ল হাওড়া স্টেশনে একজোড়া ব্যাটারি কিনে নেবো ভেবেছিলাম, সেটা আর হয়নি। কি মুশকিল, রাস্তায় সাপ খোপ থাকলে তো দেখতেও পাবো না। ভদ্রলোক বললেন, আপনি টর্চের চিন্তা করবেন না, অন্ধকারে চলাফেরার অভ্যেস আমার আছে, বেশ ভালোই দেখতে পাই। সাবধান, ওইখানে একটা গর্ত আছে। ভদ্রলোক আমার হাতটা ধরে একটা টান দিয়ে বাদিকে সরিয়ে দিলেন। তারপর বললেন, ভ্যাম্পায়ার কাকে বলে জানেন? সংক্ষেপে বললুম, জানি। ভ্যাম্পায়ার কে না জানে? রক্তচোষা বাদুড়কে বলে ভ্যাম্পায়ার ব্যাট। ঘোড়া, গরু, ছাগল ইত্যাদির গলা থেকে রক্ত চুষে খায়। আমাদের দেশে এ বাদুড় আছে কিনা জানি না, তবে বিদেশি বইয়ে ভ্যাম্পায়ার ব্যাটের কথা পড়েছি। শুধু বাদুড় কেন, বিদেশি ভুতুড়ে গল্পের বইয়ে পড়েছি মাঝরাত্রে কোনো কোনো কবর থেকে মৃতদেহ বেরিয়ে এসে জ্যান্ত ঘুমন্ত মানুষের গলা থেকে রক্ত চুষে খায়। তাদেরও বলে ভ্যাম্পায়ার। কাউন্ট ড্রাকুলার রোমহর্ষ কাহিনী তো স্কুলে থাকতেই পড়েছি। আমার বিরক্ত লাগলো এই ভেবে যে বাদুড়ের প্রতি আমার বিরূপ মনোভাবের কথা জেনেও ভদ্রলোক আবার গায়ে পড়ে বাদুড়ের প্রসঙ্গ তুলছেন কেন। এরপর দুজনেই কিছুক্ষণ চুপচাপ। সারাদিন মন্দির দেখে বেশ আনন্দেই কাটল। অষ্টাদশ ও ঊনবিংশ শতাব্দীর এই পোড়া ইটের মন্দিরের গায়ে কাজ দেখে সত্যি স্তম্ভিত হতে হয়। হেতমপুর থেকে বাসে ফিরে সিউড়ি এসে যখন পৌঁছলাম তখন 4:30। বাড়ি ফেরার পথ ছিল গোরস্থানটার পাশ দিয়েই। সারাদিনের কাজের মধ্যে কালকের সেই ভদ্রলোকের কথা প্রায় ভুলেই গিয়েছিলুম। তাই গোরস্থানের বাইরে সজনে গাছটার নিচে হঠাৎ তাকে দেখে কেমন যেন চমকে উঠলুম। পর মুহূর্তেই মনে হলো লোকটাকে না দেখতে পাওয়ার ভান করে এড়িয়ে যেতে পারলে খুব সুবিধে হয়, কিন্তু সে আর হওয়ার জো নেই। মাথা হেঁট করে হাঁটার স্পিড যেই বাড়িয়েছি অমনি ভদ্রলোক লাফাতে লাফাতে এগিয়ে এসে আমার হাত ধরে ফেললেন। রাত্রে ঘুমাইছিল ভালো? আমি সংক্ষেপে হ্যাঁ বলে এগোতে আরম্ভ করলুম, কিন্তু দেখলুম আজও ভদ্রলোক আমার সঙ্গ ছাড়বেন না। আমার দ্রুত পদক্ষেপের সঙ্গে পা মিলিয়ে হাঁটতে হাঁটতে বললেন, আমার আবার কি পাতিক জানেন, রাতে আমি একদম ঘুমাতে পারি না। দিনের বেলায় কোষে ঘুম দিয়ে নি, আর সন্ধ্যে থেকে সারা রাতটা এদিক ওদিক বেরিয়ে বেড়াই। এই ঘোড়ায় যে কি আনন্দ তা আপনাকে কি করে বোঝাবো। এই গোরস্থানের ভিতরে এক আশেপাশে যে কত দেখবার ও শোনবার জিনিস আছে তা আপনি জানেন? এই যে এরা সব মাটির তলায় কাঠের বাক্সের মধ্যে বছরের পর বছর বন্দি অবস্থায় কাটিয়ে আছে, এদের অতৃপ্ত বাসনার কথা কি আপনি জানেন? এরা কি কেউ বন্দি থাকতে চায়? কেউ চায় না। সকলেই মনে মনে ভাবে একবার যদি বেরিয়ে আসতে পারি কি মুশকিল তা জানেন? এই বেরোনোর রহস্য সকলের জানা নেই। সকলেই তার কেউ কাঁদে, কেউ গোঙায়, কেউ বা ঘন ঘন দীর্ঘ নিঃশ্বাস ফেলে।
মাঝে রাত্রিরে চারিদিকটা নিস্তব্ধ হয়ে যায়। শেয়াল যখন ঘুমিয়ে পড়ে, ঝিঝি পোকা যখন ডেকে ডেকে ক্লান্ত হয়ে যায়, তখন তাদের শ্রবণ শক্তি খুব তীক্ষ্ণ। এই যেমন আমার, তারা এই সময় মাটির নিচে কাঠের বাক্সে বন্দি প্রাণীদের শোকোচ্ছ্বাস শুনতে পায়। অবশ্যই ওই যে যা বললাম, কান খুব ভালো হওয়া চাই। আমার চোখ কান দুটোই খুব ভালো, ঠিক বাদুড়ের মতো। মনে মনে ভাবলুম মধুসূদনকে এই লোকটির কথা জিজ্ঞেস করতে হবে। একে জিজ্ঞেস করে সঠিক উত্তর পাওয়া যাবে বলে ভরসা হয় না। কতদিনের বাসিন্দা ইনি? কি করেন ভদ্রলোক? কোথায় এর বাড়ি? আমার পেছনে হাঁটতে হাঁটতে ভদ্রলোক বলে চললেন, আমি সকলের সঙ্গে বিশেষ একটা আলাপ করি না, কিন্তু আপনার সঙ্গে করলাম। আশা করি যে কটা দিন আছেন, আপনার সঙ্গ থেকে আমাকে বঞ্চিত করবেন না। আমি এবার আর রাগ সামলাতে পারলুম না। হাঁটা থামিয়ে লোকটির দিকে ঘুরে বললুম, দেখুন মশাই, আমি 7 দিনের জন্য এসেছি এখানে। বিস্তর কাজ রয়েছে আমার। আপনার সঙ্গে সঙ্গ দেওয়ার সুযোগ হবে বলে মনে হয় না। ভদ্রলোক যেন প্রথমটা আমার কথা শুনে একটু মুষড়ে পড়লেন। তারপর মৃদু অথচ বেশ দৃঢ় কণ্ঠে ঈষৎ হাসি মাখিয়ে বললেন, আপনি আমাকে সঙ্গ না দিলেও আমি তো আপনাকে দিতে পারি। আপনার যে সময়টা কাজ করেন, অর্থাৎ দিনের বেলা, আমি সেই সময়টার কথা বলছিলাম না। আর বৃথা সময় নষ্ট করে লাভ নেই। সংক্ষেপে নমস্কার বলে আমি বাড়ির দিকে পা চালালুম। রাত্রে খাবার সময় মধুসূদনকে লোকটির কথা জিজ্ঞেস করলুম। মধু মাথা চুলকে বললে, আগে এই জগদীশ মুখুজ্জে বলে কাউকে। তারপর একটু ভেবে বলল, ও হ্যাঁ, এই দাঁড়ান, বেটে খাটো মানুষ, কোট পেন্টুলুন পরেন, গায়ের রং ময়লা। হ্যাঁ হ্যাঁ, ও আরে তার তো বাবু মাথা খারাপ। সে তো হাসপাতালে ছিল এই কিছুদিন আগে অব্দি, তবে এখন শুনছি তার ব্যায়ামও সেরেছে। তাকে চিনলেন কি করে বাবু? তাকে তো অনেকদিন দেখিনি। ওর বাপ নীলমণি মুখুজ্জে ছিলেন পাদ্রী সাহেব, খুব ভালো লোক। তবে তিনিও শুনেছিলুম মাথার ব্যায়ামতেই মারা গিয়েছিলেন। আমি আর কথা বাড়ালাম না। কেবল বাদুরটার কথা সকালে বলা হয়নি সেটা বলে বললাম, অবশ্যই দোষটা আমারই। জানলাটা খুলে দিয়েছিলুম। ওটার যে মাছের গড়াত্তা নেই সেটা খেয়াল ছিল না। মধু বলল, এক কাজ করব বাবু, কাল ওই ফাঁকটা বন্ধ করে দেব। আজকের রাতটা বরং জানলাটা ভেজানোই থাক। সারাদিন মন্দির দেখে যেসব কাজ করেছি, রাত্রে খাতা খুলে সেইগুলি সম্বন্ধে এক প্রস্থ লিখে ফেললাম। ক্যামেরায় আর ফিল্ম ছিল না। বাক্স খুলে আগামীকালের জন্য নতুন ফিল্ম ভরলাম। জানলার দিকে বাইরে তাকিয়ে দেখি গতকালের জমা মেঘ কেটে গিয়ে চাঁদের আলোয় বাইরেটা তকতক করছে। লেখার কাজ শেষ করে বারান্দায় এসে বেতের চেয়ারটায় কিছুক্ষণ চুপচাপ বসে রইলাম। 11টার কাছাকাছি উঠে 1 গ্লাস ঠান্ডা জল খেয়ে বিছানায় এসে শুলাম। মনে মনে ভাবলাম, আজকালকার বৈজ্ঞানিক যুগে জগদীশবাবুর কথাগুলো সত্যি হাস্যকর। স্থির করলাম, হাসপাতালে জগদীশবাবুর কি চিকিৎসা হয়েছিল এবং কোন ডাক্তার চিকিৎসা করেছিলেন সেটা একবার খোঁজ নিতে হবে। মেঘ কেটে গিয়ে গুমট ভাবটাও কেটে গিয়েছিল, তাই জানলা দরজা বন্ধ করাতেও কোনো অসুবিধা লাগছিল না। বরঞ্চ পাতলা চাদর যেটা এনেছিলাম সেটা আজ গায়ে দিতে হলো। চোখ বোঝার অল্পক্ষণের মধ্যেই বোধহয় ঘুমিয়ে পড়েছিলাম। কটার সময় যে ঘুমটা ভাঙলো জানি না, আর ভাঙার কিছুক্ষণ পরে পর্যন্ত কেন যে ভাঙলো সেটা ঠিক বুঝতে পারছিলাম না। তারপর হঠাৎ পূব দিকের দেওয়ালে একটা চতুষ্কোণ চাঁদের আলো দেখেই বুকের ভেতরটা ধড়াস করে উঠল। জানলাটা কখন জানি খুলে গেছে। সেই জানলা দিয়ে চাঁদের আলো এসে দেওয়ালে পড়েছে। তারপর দেখলাম চতুষ্কোণ আলোটার উপর দিয়ে কিসের যেন একটা ছায়া বারবার ঘুরে ঘুরে যাচ্ছে। নিঃশ্বাস প্রায় বন্ধ করে ঘাটটা ফিরিয়ে উপর দিকে চাইতেই বাদুরটাকে দেখতে পেলাম। আমার খাটের ঠিক উপরেই বাদুরটা বন বন করে চরকি পা ঘুরছে এবং ঘুরতে ঘুরতে ক্রমশ আমার দিকে নামছে।
আমি প্রাণপণ চেষ্টা করে যতটা সাহস সঞ্চয় করা যায় করলাম। এ অবস্থায় দুর্বল হলে অনিবার্য বিপদ। বাদুরটার দিক থেকে দৃষ্টি না ফিরিয়ে আমার ডান হাতটা খাটের পাশের টেবিলের দিকে বাড়িয়ে উপর থেকে আমার শক্ত বাঁধাই খাতাটা তুলে নিলাম। 3-4 হাতের মধ্যে বাদুরটা যেই আমার কণ্ঠনালীর দিকে তাক করে একটা ঝাঁপ দিয়েছে, আমিও সঙ্গে সঙ্গে খাতাটা দিয়ে তার মাথায় প্রচন্ড একটা আঘাত করলাম। বাদুরটা ছিটকে গিয়ে জানলার গড়াদের সঙ্গে একটা ধাক্কা খেয়ে একেবারে ঘরের বাইরে মাঠে গিয়ে পড়ল। পর মুহূর্তে একটা খচমচ শব্দ শুনে কে যেন ঘাসের উপর দিয়ে দৌড়ে পালালো। জানলার কাছে গিয়ে ফাঁক দিয়ে গলা বাড়িয়ে দেখলাম কোথাও কিচ্ছু নেই, বাদুরটার চিহ্ন মাত্র নেই। বাকি রাতটা আর ঘুমাতে পারলুম না। সকালে রোদ উঠতেই রাত্রের বিভীষিকা মন থেকে অনেকটা কেটে গেল। এ বাদুর যে ভ্যাম্পায়ার এখনো পর্যন্ত তার সঠিক কোনো প্রমাণ নেই। আমার দিকে বাদুরটা নেমে আসছিল মানেই যে আমার রক্ত খেতে আসছিল তারও সত্যি কোনো প্রমাণ নেই। ওই বিদঘুটে লোকটি ভ্যাম্পায়ার প্রসঙ্গে না তুললে কি আমার ও কথা মনেও আসতো? কলকাতা যেমন বাদুর ঘরে ঢুকে, এ বাদুরকেও তারই সমগোত্রীয় বলেই মনে হতো। যাই হোক, হেতমপুরের কাজ বাকি আছে। চা পান সেরে 6টা নাগাদ বেরিয়ে পড়লাম। গোরস্থানের কাছাকাছি আসতে একটা আশ্চর্য দৃশ্য দেখলাম। স্থানীয় কয়েকটি লোক জগদীশ বাবুকে ধরাধরি করে নিয়ে আসছে। দেখে মনে হলো জগদীশ বাবু অজ্ঞান, আর তার কপালে কেমন যেন চাপ বাঁধা রক্তের দাগ। কি হয়েছে জিজ্ঞেস করাতে সামনে একটি লোক হেসে বলল, বোধহয় গাছ থেকে পড়ে গিয়ে মাথাটা ফাটিয়ে অজ্ঞান। বললাম, সে কি, গাছ থেকে পড়বেন কেন? আরে মশাই, এ লোক তো বদ্ধ পাগল। মাঝে একটু সুস্থ হয়েছিল, তার আগে সন্ধেবেলা এ গাছ সে গাছ উঠে মাথা নিচু করে ঝুলে রাখতো, ঠিক ওই বাদুড়ের মতো। শুনছিলেন বাদুর বিভীষিকা, গল্প পাঠে অরিজিৎ এবং অনির্বাণ। ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন।